আজকে আমরা আলোচনা করব সরবল নিয়ে। সরবল মানে হচ্ছে 6 ধরনের বল। তো এই 6 ধরনের বল নিয়ে আমরা যে আলোচনা করব, এটা পারাশারিয়ান সিস্টেমে বেসিক গ্রহদের বলবত্তা ক্যালকুলেশন করবার একটা পদ্ধতি। তো গ্রহরা বিভিন্ন ভাবে বলশালী হতে পারে। সেটা স্থান বল হতে পারে, কাল বল হতে পারে, অয়ন বল হতে পারে, দিক বল হতে পারে, দৃক বল হতে পারে। তো এইরকম বিভিন্ন ধরনের অবস্থায় গ্রহরা আলাদা আলাদা ধরনের বলবত্তা প্রাপ্ত হয়ে থাকে। তো এই যে আলাদা আলাদা ধরনের বলবত্তা প্রাপ্ত হচ্ছে, এইটা হচ্ছে একদম বেসিক বলবত্তা ক্যালকুলেশনের পদ্ধতি। তো সেইটা আমরা একটু ডিসকাস করবার চেষ্টা করব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এইটুকু বাদ দিয়েও মানে এই যে আমরা আজকে সরবল বিচার করবার চেষ্টা করব, যদি পসিবল হয় নবতারা চক্র বিচার করবার চেষ্টা করব। তো এগুলো বাদ দিয়েও আরো গ্রহের বলবত্তা বিচার করবার প্রসেস রয়েছে। যেমন কোনো একটা গ্রহ সে কতটা স্ট্রেংথ পেয়েছে, কোনো একটা গ্রহ সে কোন গ্রহের দৃষ্টি প্রাপ্ত হয়েছে। তো সেইগুলো কিন্তু আমাদের এই 6 রকম বলের ক্ষেত্রে ধরা হয়নি। যেমন কোনো একটা গ্রহ ধরে নিচ্ছি রাহু, সেই রাহুর ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে রাহুর যে বলবত্তা সেটা কমে যায়, রাহুর স্ট্রেংথ কমে যায়। কিন্তু রাহুর ভালো ফল দেওয়ার ক্ষমতা বাড়ে। আবার যদি বৃহস্পতির উপরে মঙ্গল, শুক্র কিংবা রবির দৃষ্টি পড়ে, তাহলে বৃহস্পতির জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রদান করবার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। আবার যদি দেখা যায় যে বৃহস্পতির উপরে আহ অশুভ মঙ্গলের দৃষ্টি পড়েছে, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে নক্ষত্ররাও গ্রহদের বলবত্তাকে ইয়ে করে, আহ স্ট্রেংথ দেয়, দুর্বলতা প্রদান করে। কোন নক্ষত্রে আছে তার উপরেও কিন্তু নির্ভর করে যে এই গ্রহটা অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল হয়ে রয়েছে, কিংবা এই গ্রহটার আলটিমেটলি কতটা ফল দেওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো টোটালটাই ডিপেন্ড করবে গ্রহদের অবস্থার উপরে। তাছাড়াও একটা বেসিক বলবত্তা ক্যালকুলেশনের যে সিস্টেম, যেটা পরাশর আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সরবল। তো এই সরবল কুণ্ডলীর ক্ষেত্রে মূলত 6 রকম বল রয়েছে। তাই এটা 6 রকম বল, তাই এটা সরবল। এর মধ্যে প্রথম রয়েছে কাল বল। কাল বল ইন্ডিকেট করছে সময়, টাইমিং, কোন সময়ে কোন গ্রহ বলবত্তা প্রাপ্ত হবে। এইটা হচ্ছে কাল বল। একটা সেকেন্ড। 2 নম্বর হচ্ছে উচ্চজ বল। উচ্চ বল বা নিচ্চ বল, এটা হচ্ছে গ্রহ যখন স্ট্রেংথ পায়, গ্রহ যখন বলবত্তা প্রাপ্ত হয়, সেইটা হচ্ছে গিয়ে তার উচ্চজ বল বা উচ্চ বল বা তুঙ্গ বল। এরপরে হচ্ছে অয়ন বল। এই অয়ন বলটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে সূর্যের অয়ন গতি। এখানে একটা উত্তরায়ণ গতি রয়েছে, আর একটা হচ্ছে গিয়ে দক্ষিণায়ন গতি রয়েছে। তাহলে এই উত্তরায়ণ গতি এবং দক্ষিণায়ন গতি এর মূল কারণ হচ্ছে সূর্যের যে আহ অক্ষ, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুর যে সংযোজক সরল রেখা, সেই রেখাটা একটা অদ্ভুত কোণা করে অবস্থান করা। অদ্ভুত কোণা মানে হচ্ছে 66.5 ডিগ্রি কোণ করে এটা হচ্ছে গিয়ে ঘুরছে। মানে 90 ডিগ্রি কোণে ঘোরার কথা ছিল, 90 ডিগ্রি কোণে না ঘুরে একটু কাত হয়ে ঘুরছে। এবং এই কাত হয়ে ঘুরবার কারণে এর যে কক্ষ তলটা সেটা পরিবর্তিত হয় এবং উত্তরায়ণ দক্ষিণায়ন সৃষ্টি হয়। এরপরে রয়েছে একটা, সেটা হচ্ছে স্থান বল। স্থান বলটা কিরকম? স্থান বল হচ্ছে যে বর্গকুণ্ডলী, যেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে অষ্টবর্গ, ষড়বর্গ, দশবর্গ, ষোড়শ বর্গ। এই যে বর্গকুণ্ডলী, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে আহ কতগুলো বর্গকুণ্ডলীতে সে স্ট্রেংথ পেয়েছে, অর্থাৎ ভালো জায়গায় রয়েছে, সেই বিষয়টার নাম হচ্ছে স্থান বল। এরপরে হচ্ছে দিক বল। দিক বল বুঝবার জন্য আমাদের বুঝতে হবে যে রাশিগুলোর দিক কোনটা।
রাশিগুলোর দিক হচ্ছে একদম সিম্পল। যেমন লগ্ন মানে হচ্ছে আমার পূর্ব দিক। আমরা লগ্নের ডেফিনেশনে পড়েছি যে যখন সরাসরি আমাদের জন্ম হলো, সেই সময় আমাদের দৃষ্টি যদি যখন পূর্ব দিকে তাকালে আমরা যে রাশিটাকে দেখতে পাবো, সেই রাশিটা, সেটা হচ্ছে গিয়ে আমার পূর্ব দিগন্তের রাশি, তার নাম হচ্ছে আমার লগ্ন। তাহলে আমার সপ্তম ভাব হচ্ছে তার ঠিক অপোজিট, উল্টো দিক। তাহলে এই সপ্তম দিকটাকে বলা হবে পশ্চিম দিক। এবার দশম ভাব সেটা হচ্ছে একদম মধ্য গগন। আর চতুর্থ ভাব সেটা হচ্ছে পায়ের নিচের অংশ বা পাতাল। এই হিসেবে আর কি ধরা হচ্ছে রাশিদের দিক। এরপরে হচ্ছে গিয়ে আর একটা, সেটা হচ্ছে কাল বল। সেটা হচ্ছে টাইমিং এর উপরে। এগুলো বাদ দিয়েও আমরা আর একটা বলের কথা বলবো, সেইটা হচ্ছে চেষ্টা বল বা ট্রাইং ফোর্স। এই চেষ্টা বল বা ট্রাইং ফোর্স বা মোশনাল স্ট্রেংথ, যাই বলা হয় না কেন, এইটা মূলত রেট্রোগ্রেড বক্রী গ্রহদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার কেন বক্রী গ্রহদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা বাড়তি বল, সেটার কারণ হচ্ছে বক্রী গ্রহরা যখন ঘোরে, তখনই গ্রহরা বক্রী হয় যখন তারা পৃথিবীর খুব কাছে চলে আসে। তো এই কারণে গ্রহরা বক্রী হওয়ার সময় তারা পৃথিবীর সঙ্গে তাদের ডিস্টেন্স কমে যায়। তো এই যে গ্রহদের সঙ্গে পৃথিবীর ডিস্টেন্স কমে গেল, তার কারণে তাদের একটা বল পৃথিবীর উপরে কাজ করতে শুরু করে। এবং এই যে বল, এর নাম হচ্ছে চেষ্টা বল। তাহলে এইবার আজকে আমরা যেটা পড়বো, সেই সরবল কুণ্ডলীকে একটু আমাদেরকে আহ নিজেদের খাতায় লিখে নেওয়াটা, সেটা হচ্ছে একটু বেটার। তো যাই হোক, একটা একটা করে আমি আর কি শুরু করি। তাহলে এইখানে মূলত যে ভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালবল, চেষ্টা বল, উচ্চজ বল, দিক বল, অয়ন বল, আর স্থান বল। এবার এই স্থান বল, এর মধ্যেই কিন্তু উচ্চজ বল আর পজিশনাল স্ট্রেসের স্ট্রেংথের মধ্যেই স্থান বল আর উচ্চজ বল, এগুলো সবগুলোই আসছে। তো আমি একটু ডিটেলে পড়াবো, তবে তার আগে আমি একদম বেসিক কনসেপ্টটা বলে দিই। প্রথম হচ্ছে কাল বল। তাহলে রাত্রিবেলা চন্দ্র, মঙ্গল আর শুক্র বলবান। রাত্রিবেলা চন্দ্র, মঙ্গল এবং শুক্র বলবান। বুধ সব সময় বলবান। বুধ সবসময় কাল বল প্রাপ্ত হয়ে থাকে। আর অন্যান্য গ্রহরা দিনের বেলা বলবান। অবশ্যই রাত্রিবেলা তো সূর্য জায়গাতেই থাকে না, সূর্যকে তো আমরা রাত্রিবেলা দেখতেই পাই না। তাহলে যার জন্ম রাত্রিকালে, তার সূর্য কিন্তু কালবল পাচ্ছে না, বরঞ্চ তার চন্দ্র, সে এই কালবলটা পাবে। তার জন্মকুণ্ডলিতে চন্দ্র, মঙ্গল, শুক্র এবং বুধ, তারা কালবল পাবে। তাহলে স্বরবলের মধ্যে কাল বলের যে পার্টটা, সেটা বুধ পাবে সবসময়। আর রাত্রিবেলা জন্ম হলে চন্দ্র, মঙ্গল আর শুক্র পাবে। আর অন্যান্য গ্রহরা দিনের বেলা পাবে। এরপরে হচ্ছে চেষ্টা বল। যখন উত্তরায়ণ চলবে, যখন উত্তরায়ণ চলবে, তখন রবি এই চেষ্টা বল প্রাপ্ত হবে। যদিও এই বলটাকে আমরা অয়ন বলের মধ্যে ফেলবো, তা সত্ত্বেও রবির ক্ষেত্রটা বাদ দিলে, রবি চন্দ্র এরা তো বক্রী হয়ই না। তো বাকি গ্রহরা বক্রী অবস্থায় বলবত্তা পাবে। এই বলটা হচ্ছে চেষ্টা বল। এবং বক্রী গ্রহ সম্পর্কে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে মোস্ট মিসআন্ডারস্টুড পার্ট অফ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস। বক্রী গ্রহদেরকে উপলব্ধি করা, এইটা কিন্তু রীতিমতো টাফ। তো বক্রী গ্রহরা সবসময় পৃথিবীর কাছে থাকে। বক্রী গ্রহদের একটা রাশিচক্রকে প্রভাবিত করবার ক্ষমতা বেশি থাকে। বক্রী গ্রহরা খুব সহজেই আহ নিজেদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে নিতে পারে। যেমন
একজন সাধারণ জাতক বৃহস্পতি তার মার্গী, আরেকজনের বৃহস্পতি বক্রী। বৃহস্পতি যার বক্রী আছে তাকে প্রেডিক্ট করা অনেক কঠিন, বৃহস্পতি যার মার্গী তাকে প্রেডিক্ট করা কিন্তু অনেকটাই সোজা। প্রেডিকশনটা কি হবে সেটা তো অবস্থার উপরে ডিপেন্ড করবে, কোন ঘরে রয়েছে তার উপরে ডিপেন্ড করবে। আমরা যখন বক্রী গ্রহ পড়াবো, প্রত্যেকটা বক্রী গ্রহ বক্রী হয়ে কোথায় থাকলে কিরকম ফল এক্সপেক্ট করতে পারি, নর্মাল কিরকম ফল, সেগুলো আমরা একটু একটু করে জানবো। এরপরে হচ্ছে উচ্চ বল। উচ্চ বল হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, গ্রহদের প্রত্যেকের একটা উচ্চ ক্ষেত্রস্থ রয়েছে। এবার এই উচ্চ ক্ষেত্রে তারা যখন অবস্থান করবে তখন তারা উচ্চ বল প্রাপ্ত। এইবার এখানে বলা হচ্ছে যে উচ্চ বলটা যদি পেতে হয় তাহলে একদম পয়েন্ট অফ এক্সলটেশনে গিয়ে বসে থাকতে হবে। মানে যত ডিগ্রিতে গ্রহটা তুঙ্গ হচ্ছে সেই ডিগ্রিতেই গিয়ে বসে থাকতে হবে। তাহলে রবি তুঙ্গ হচ্ছে 10 ডিগ্রিতে, 10 ডিগ্রিতে গিয়েই রবিকে বসে থাকতে হবে, তাহলে পরে সে উচ্চ বল পাবে। বাট বেসিক্যালি উচ্চ ক্ষেত্রেই গ্রহটা বলবান হয়ে থাকে, যে কোনো গ্রহ তার উচ্চ ক্ষেত্রে বলবত্তা প্রাপ্ত হয়। যেমন মকর রাশিতে শনি 27 ডিগ্রিতে তুঙ্গ হয়, তাহলে মানে এটা নয় কখনোই যে 27-এর জায়গায় 26 কিংবা 25 ডিগ্রিতে থাকলে তারা কোনো রকম বলবত্তা পাবে না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের রয়েছে দিকবল। দিকবল কিরকম, দিকবল হচ্ছে দশম মানে হচ্ছে মাথার উপরে, সপ্তম মানে হচ্ছে পশ্চিম, সেখানে শনি বলবান হয়, রবি আর মঙ্গল দশমে বলবান, চন্দ্র শুক্র চতুর্থে বলবান, বুধ বৃহস্পতি লগ্নে বলবান, আর শনিদেব তিনি সপ্তমে থাকলে দিক বল প্রাপ্ত হয়ে থাকেন। আর তারপরে রয়েছে অয়ন বল। অয়ন বল বলছে দক্ষিণায়নে চন্দ্র বুধ এবং শনি বলবান হয়, আর বাকি সমস্ত গ্রহরা উত্তরায়ণে বলবান হয়। তাহলে দক্ষিণায়নে চন্দ্র বুধ এবং শনি এরা বলবান হয়, আর দক্ষিণায়নে অন্যান্য গ্রহরা বলবান, সরি, দক্ষিণায়নে চন্দ্র শুক্র এবং চন্দ্র বুধ এবং শনি বলবান হয়, আর অন্যান্য গ্রহরা উত্তরায়ণে বলবান। এরপর রয়েছে স্থান বল। এই যে স্থান বল, এই স্থান বলটা হচ্ছে ষড়বর্গ, ছটা যে বর্গ কুণ্ডলী রয়েছে, অর্থাৎ হোরা, মূল লগ্ন কুণ্ডলী, হোরা, দৃক্কান, নবাংশ, দ্বাদশাংশ, ত্রিংশাংশ। তাহলে কি বললাম আরেকবার বলি, ক্ষেত্র অর্থাৎ মূল জন্মকুণ্ডলী, হোরা, হোরা মানে হচ্ছে হোরা কুণ্ডলী, 2 ভাগের 1 ভাগ করে কুণ্ডলী বার করা হয়। দ্রেক্কান মানে 3 ভাগের 1 ভাগ করা হয় একটা রাশিকে, তার রেসপেক্টে কুণ্ডলী তৈরি করা হয়। নবাংশ একটা কুণ্ডলীকে 9 ভাগের 1 ভাগ করা হয়। দ্বাদশাংশ 12 ভাগের 1 ভাগ। আর ত্রিংশাংশ, এই ত্রিংশাংশের ভাগটা কিন্তু 30 ভাগের 1 ভাগ করা হয় না। ত্রিংশাংশ কুণ্ডলীর ভাগটা পুরোপুরি আলাদা, সেকেন্ড ইয়ারে আপনারা ত্রিংশাংশ বিচারটা শিখবেন। এবং বিচার পদ্ধতি বিভাজন পদ্ধতি টোটালি ডিফারেন্ট। ত্রিশাংশ কুণ্ডলিতে 5 ভাগে ভাগ করা হয়, ত্রিশাংশ কুণ্ডলীকে রাশিচক্রকে 5 ভাগে ভাগ করা হয়। রাশিচক্রকে নয়, এটা অ্যাকচুয়ালি আহ প্রত্যেকটা রাশিকে 5টা ভাগে ভাগ করে ত্রিশাংশ নির্ণয়ের পদ্ধতি রয়েছে। যাই হোক, আমরা মোটামুটি এই বিষয়টা বুঝলাম যে কিভাবে স্বরবল ক্যালকুলেট করতে হয়। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা কুণ্ডলী বার করে সেই কুণ্ডলীটার যে স্বরবল সেটাকে জাজ করার চেষ্টা করব। তাহলে আমি একটু বিষয়টাকে শেয়ার করি। তাহলে এই হলো আমাদের কার কুণ্ডলী কে জানে, একটা বাচ্চার কুণ্ডলী। এর সরবরাহ কুণ্ডলী আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কিভাবে করব, আমাদের এই যে চার্টটা আমরা ইউজ করি এটা হচ্ছে ই কুণ্ডলী প্রফেশনাল ভার্সন, 6.0 ভার্সন। এখানে একটা ওয়ার্কিং স্ক্রিন দেয় যেখানে সরাসরি আমি সরবল কুণ্ডলীটাকে দেখতে পাই। যারা জগন্নাথ হোরা ইউজ করছেন তাদের ক্ষেত্রে সরবল কুণ্ডলীটাকে একদম ভাগ ভাগ করে দেওয়া হয়, কোন ক্ষেত্রে কত বল পাওয়া গেছে। আমি জগন্নাথ হোরাটাও বার করে রাখি, ওটাও আপনাদেরকে দেখাবো।
দেখুন শেয়ার হয়েছে। তো এই সরবল কুণ্ডলীটা আমাদের এখানে সরাসরি ভাবে দেওয়া রয়েছে। এবার কিভাবে এই সরবলটা এসছে, তার জন্য আমাদের আর একটা এরকম ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন, একটা নতুন অদ্ভুত কুণ্ডলী বেরিয়েছে। কিভাবে এই কুণ্ডলীটা বেরিয়েছে আমি একটুখানি দেখিয়ে দিই। এই যে সরবলের পাশে দেখুন একটা ছোট ঘিচিবিচি রয়েছে, একটা গ্রাফ টাইপের, এটা ক্লিক করলে এই কুণ্ডলীটা বেরোবে। তো এইখানে যে বলগুলোর নাম রয়েছে, এইগুলো একটুখানি ডিফারেন্ট। তাহলে এখানে রয়েছে স্থান বল, এখানে রয়েছে দিক বল, কাল বল, চেষ্টা বল, নৈসর্গিক বল, আর দৃক বল। তাহলে এই যে এখানে স্থান বল, দিক বল, কাল বল, চেষ্টা বল, নৈসর্গিক বল, আর দিক বল, দিক বল নয় দৃক বল, এগুলো রয়েছে। এগুলো ছাড়াও আরো কতগুলো ছোট ছোট বল রয়েছে, সেইগুলো নিয়েও আমরা ডিসকাস করব। তো আপাতত আমি যে ছটা বলের কথা বললাম, এইটুকু আমাদেরকে জানতে হবে। যদি আপনারা আরেকটু ডিটেলে জানতে চান, তাহলে হচ্ছে কি কারা কারা ইন্টারেস্টেড এক্ষুনি বলুন, তাহলে আমি একটু করিয়ে দিই। তাহলে কিন্তু লিখে নিতে হবে একটু। তবে সত্যি কথা বলতে বিরাট ডিটেলে জানবার দরকার নেই। যেমন প্রথমটা রয়েছে স্থান বল। এই যে স্থান বল যখন আমরা বিচার করব, পজিশনাল স্ট্রেস, এখানে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে উচ্চ বল। উচ্চ বল মানে কোনো একটা গ্রহ তার যদি পয়েন্ট অফ এক্সল্টেশন অর্থাৎ উচ্চ ক্ষেত্রস্থ বিন্দুতে অবস্থান করে, তখন তাকে আমরা বলবো উচ্চ বল। তারপরে যে স্থান বলটার যে পার্টটা রয়েছে তার নাম হচ্ছে সপ্ত বর্গজ বল। তারপরে সাতটা বর্গ কুণ্ডলিতে তার যে বলবত্তা রয়েছে, সেই বলবত্তার ক্যালকুলেশন সেইটা আমরা করব। এই সাতটা বর্গ কুণ্ডলীর মধ্যে কি কি রয়েছে: রাশি মানে মূল জন্মকুণ্ডলী, হোরা, দ্রেক্কান, সপ্তাংশ, নবাংশ, দ্বাদশাংশ এবং ত্রিশাংশ। তো ষড়বর্গের মধ্যে এই সপ্তাংশটাকে ধরা হয়নি, বরঞ্চ সপ্তাংশ বাদ দিয়ে বাকিগুলোকে ধরা হয়েছিল। কিন্তু যখন সপ্তবর্গ হবে, তখন তার মধ্যে আবার সপ্তাংশটাকেও অ্যাড করে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে সপ্তবর্গজ বল। এরপরে রয়েছে অযুগ্ম বল। এবার এই যুগ্ম রাশি বা বিযুগ্ম রাশি, এর কারণে গ্রহরা বলবত্তা পায়। এই যে যুগ্ম রাশি এবং বিযুগ্ম রাশির কারণে যে বলবত্তা প্রাপ্তি, সেটার নাম হচ্ছে অযুগ্ম বল। এরপরে রয়েছে কেন্দ্র বল। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10। তাহলে যদি কোনো গ্রহ 1, 4, 7, 10-এ অবস্থান করে, তাহলে তাকে আমরা বলবো কেন্দ্রে রয়েছে। যদি কেউ 2, 5, 8, 11-তে অবস্থান করে, 2, 5, 8, 11, তাদেরকে আমরা বলবো কনফর স্থানে রয়েছে। আর যদি কারোর ক্ষেত্রে অবস্থান করে 3, 6, 9, 12, তাকে আমরা বলবো যে আপোক্লিম স্থানে রয়েছে। তাহলে এই যে কেন্দ্রতে অবস্থান করে রয়েছে, যে হচ্ছে গিয়ে আপোক্লিমে অবস্থান করে রয়েছে, আবার যে কনফরে অবস্থান করে রয়েছে, এদের বলের মাত্রা, এদের ষষ্ঠীমাংশের মাত্রা সেটা ডিফারেন্ট হবে, এবং এদের বলবত্তা কমবে। সব সময় কেন্দ্রের বলবত্তা হচ্ছে পূর্ণ বলবত্তা, কেন্দ্রের বলবত্তা হচ্ছে পূর্ণ। তারপর হচ্ছে কনফর 2, 5, 8, 11, তাদের বলবত্তা হচ্ছে অর্ধেক। তারপরে আপোক্লিন, তাদের বলবত্তা হচ্ছে 1/4। তাহলে কোনো একটা গ্রহ সে যদি আহ কেন্দ্রে থাকে, তাহলে সে যে বল পাবে, তার থেকে আপোক্লিমে থাকলে তার বল হচ্ছে গিয়ে, সরি, কনফরে থাকলে বল অর্ধেক হবে, আপোক্লিমে থাকলে বল তারও অর্ধেক হবে। মানে কেন্দ্রের যে বল, তার 1/4 হবে। এরপরে হচ্ছে দ্রেক্কান বল।
রেখান বলের ক্ষেত্রে যারা পুরুষ গ্রহ, যেমন রবি, বৃহস্পতি, মঙ্গল, তারা প্রথম রেখারে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকলে পূর্ণ বল পাবে। শনি আর বুধ যদি 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বল পাবে বেশি। আর যারা হচ্ছে কি স্ত্রী কারক গ্রহ বা স্ত্রী সূচক গ্রহ, তারা হচ্ছে শেষ 10 ডিগ্রিতে, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে বল পাবে বেশি। তাহলে এইটা হচ্ছে আমাদের স্থান বলের পুরোটা। এরপরে হচ্ছে দিক বল। দিক মানে হচ্ছে কোন গ্রহটা কোন দিকে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে। ইতিমধ্যেই আমরা এটা পুরোপুরি বুঝিয়েছি যে দিক বলের ক্ষেত্রে রবি মঙ্গল 10 নম্বর ঘরে, মানে মাথার উপরে, চন্দ্র শুক্র 4 নম্বরে অর্থাৎ পায়ের নিচে, বুধ বৃহস্পতি লগ্নে, আর শনি 7 নম্বর ঘরে দিকবল প্রাপ্ত হয়। এরপরে হচ্ছে কাল বল। কাল বলটাও আর কি ভীষণ গুরুত্বপূর্ণ। কাল বলের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে দিবারাত্রি কাল। এই দিবারাত্রি কাল বাদ দিয়ে পক্ষ বল রয়েছে। এই পক্ষ বল কি? দুটো পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। যারা শুভ গ্রহ, বৃহস্পতি শুক্র চন্দ্র, বৃহস্পতি শুক্র চন্দ্র, এরা হচ্ছে গিয়ে মূলত চন্দ্রকে যখন দেখতে পাওয়া যায় তখন এরা বলবান। মানে শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত। শুক্লপক্ষের অষ্টমী থেকে চাঁদটা আস্তে আস্তে পাওয়ারফুল হতে লাগলো। সেই সময় কারা বলবান? হচ্ছে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র। আর বাকিরা, তারা হচ্ছে বলবান হচ্ছে বাকি সময়টা, অর্থাৎ যখন চাঁদকে দেখতে পাওয়া যাবে না। এরপরে রয়েছে দিবারাত্রি বল। দিনের বেলায় কোনো গ্রহরা বলবান, আর রাত্রিবেলায় কোনো গ্রহরা বলবান। তাহলে রাত্রিবেলা চন্দ্র, মঙ্গল এবং শুক্র বলবান, বুধ সর্বকালেই বলবান, আর বাকি গ্রহরা তারা দিনের বেলা বলবান। তাহলে দিবারাত্রি বল, পক্ষ বল। এরপরে হচ্ছে অব্দ বল। অব্দ বলটা কিরকম? প্রত্যেকটা বছরের একটা লর্ড রয়েছে। তাহলে কিরকম ভাবে লর্ড বার করব? এতে কোনো জটিলতা নেই। ধরুন আহ 1430 সাল না 31 সাল, পয়লা বৈশাখ কি বার ছিল, এটা কেউ আমাকে একটু বলতে পারবেন? স্যার রবিবার। তাহলে এই বারের লর্ড হচ্ছে, এই বছরের লর্ড হচ্ছে সূর্য। ঠিক আছে, এটা সহজ, কিন্তু জানতেন না, তার জন্য আর কি সমস্যা। তাহলে ওই বছরে যাদের জন্ম হয়েছে তারা, তাদের ক্ষেত্রে রবি অব্দবল পাবে। এই অব্দবলটা হচ্ছে যে কোনো একটা বছরের অন্যান্য গ্রহরা কিংবা পাওয়ারফুল একটা গ্রহরা যে যত বল পাবে, সেই মোট বলের 1/4 পরিমাণ বল অব্দ বলে জুটবে, না অব্দ বল প্রাপ্ত গ্রহ সে পাবে। অব্দ মানে আমাদের বলা হয় না বঙ্গাব্দ, শকাব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্ট যুক্ত অব্দ। তাহলে এটা হচ্ছে অব্দ বল। এরপরে রয়েছে মাস বল। তাহলে মাস বলের ক্ষেত্রেও অব্দ বলের মতোই, বৈশাখ মাস রোববার থেকে শুরু হয়েছে, তাহলে বৈশাখ মাসে রবি পাবে। এই বলের পরিমাণ কত? এই বলের পরিমাণ হচ্ছে অর্ধেকটা, অর্থাৎ যা একটা নর্মাল গ্রহ বলবত্তা প্রাপ্ত হয় তার অর্ধেকটা পাবে ওই গ্রহটা। তাহলে বৈশাখ মাসে যাদের, এই বছর বৈশাখে যাদের জন্ম, তারা এই মাস বলটাও পাবে।
এরপর হচ্ছে বার বল। বার বল এর জন্য কিছু বলতে হবে না আপনাদেরকে। বার বল আমরা সবাই জানি, যে বারে জন্ম, সেটা বুধ হতে পারে, শুক্র হতে পারে, শনি হতে পারে, সোম হতে পারে। এখানে খালি খেয়াল রাখবেন সোমবার, এইটা সোম মানে হচ্ছে চন্দ্র, যে কারণে সোমনাথ মানে হচ্ছে শিব। তাহলে এই আহ বারবল এটা কে পাবে? বারবল পাবে হচ্ছে গিয়ে ওই দিনের অধিপতি গ্রহ। এরপরে হচ্ছে হোরা বল। হোরা মানে হচ্ছে অহোরাত্র। অহোরাত্র মানে হচ্ছে দিন আর রাত। এই অহোরাত্র, এখান থেকে অ আর ত্র বাদ দিয়ে দিচ্ছে। অহোর হো রেখেছে, রাত্রর রা রেখেছে। এই অহোরাত্র মিলে হচ্ছে হোরা বল। তাহলে এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো। তাহলে কোন হোরায়, রবির হোরায় জাতকের জন্ম হয়েছে না চন্দ্রের হোরায় জাতকের জন্ম হয়েছে, সেইটা, বা কোনো একটা গ্রহ সে রবির হোরায় পড়েছে। হোরা মানে হচ্ছে একটা রাশির দুই ভাগের এক ভাগ। প্রথম 15 ডিগ্রি একটা হোরা, দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে আরেকটা হোরা। হোরা কেবলমাত্র রবির হতে পারে, হোরা আর চন্দ্রের হতে পারে, দুটো গ্রহেরই হোরা আছে, রবি আর চন্দ্র। যখন হোরা কুণ্ডলী আমরা করব, এই দেখুন হোরা কুণ্ডলী আমি বার করলাম, দেখুন সব গ্রহ শুধু সিংহে আর বসে রয়েছে কর্কটে, মানে রবির ঘরে আছে আর চাঁদের ঘরে আছে, মানে রবির ঘর হচ্ছে সিংহ আর চাঁদের ঘর কর্কট, আর কোথাও কোনো গ্রহ নেই। তার মানে হচ্ছে হোরাতে কেবলমাত্র রবির আছে আর চন্দ্রের আছে। তাই কোন গ্রহ কোন ঘোড়াতে বলবান, তার একটা লিস্ট আমাদের জানতে হবে, এবং সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কোন গ্রহ কবে বলবান হয়েছে। আর এই প্রসঙ্গে আর একটা কনসেপ্ট আছে। আমাদের একটা শব্দ আমরা সবাই জানি, আওয়ার। আওয়ার মানে আপনারা জানেন আওয়ার? HOUR, এই শব্দটা আপনারা সবাই শুনেছেন। ঘন্টা। ঘন্টা। শহর থেকে আসছে অহরাত্র। ঘন্টা। তো এই যে 12টা রাশি, 12টা রাশিকে ঘুরতে যে লগ্নের টাইম লাগে সেটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে একটা হোরা অতিক্রম করতে কতটা টাইম লাগবে? 1 ঘন্টা। 12টা রাশিকে কভার করতে টাইম লাগে 24 ঘন্টা। একটা রাশি কভার করতে টাইম লাগে বা 2 ঘন্টা। আর অর্ধেক রাশি মানে একটা হোরা অতিক্রম করতে টাইম লাগে 1 ঘন্টা। তাহলে এই যে হোরা, HORA, এখান থেকেই কিন্তু আওয়ার শব্দটা তৈরি হয়েছে। হোরা থেকে আওয়ার, এটা অনেকেই জানেন, অনেকে জানতেন না। তো এখান থেকেও আমরা একটা বল ক্যালকুলেট করতে পারি। কিরকম ব্যাপারটা? প্রত্যেকটা সকালবেলাটা মানে প্রত্যেকটা দিনের দিন পার্টটা আর রাত্রি পার্টটাতে আমরা 12টা করে হোরা দেখতে পাই। প্রত্যেকটা দিন 12টা হোরা, প্রত্যেকটা রাত্রিতে 12টা হোরা দেখতে পাই। এই যে কোন দিন কোন হোরা কোন জায়গাটাকে রুল করবে বা কোন টাইমটাকে রুল করবে, এইটা আমরা বার করব কিভাবে? গণনা হলো প্রথম দিন মানে দিনের প্রথম ঘোড়া ওই দিনের লর্ডের দ্বারা নির্ধারিত হয়। যেমন সোমবারের প্রথম ঘোড়া, সোমবার দিন প্রথম ঘোড়া কন্ট্রোল করবে কে? চাঁদ। তারপরের ঘোড়াগুলো বারক্রমে। বারক্রমটা কিরকম? বারক্রমও একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে বারক্রম বুঝিয়েছিলাম কোনোদিন। বারগুলো কিভাবে, রবিবারের পরে চন্দ্রবার, চন্দ্রবারের পরে মঙ্গলবার, মঙ্গলবারের পরে বুধবার, কেন হয়েছে তার একটা লজিক আমরা করেছিলাম একবার, আমি আরেকবার করে দেবো। তো এই যে পরবর্তী হোরাগুলোর যারা লর্ড, তাদেরকে বার ক্রমে সিলেক্ট করতে হয়। মানে এখন সোমবার দিনের প্রথম হোরা, সেটা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারপরের যে হোরাটা, সেটা নিয়ন্ত্রক হচ্ছে লর্ড হচ্ছে মঙ্গল। তাহলে ওই হোরাতে যার জন্ম হবে তার জন্য ওই গ্রহটা বলবত্তা প্রাপ্ত হবে।
হোরা বল হচ্ছে পূর্ণ বল, মানে হোরা বলে যত বল পাওয়া উচিত এক্স্যাক্টলি সেই পার্টটাই পাবে। যেমন এর আগে আমরা পড়েছি যে মাস বল হচ্ছে অর্ধেক বল, বা বর্ষ বল হচ্ছে তিন চতুর্থাংশ বল, সরি, বার বল হচ্ছে তিন চতুর্থাংশ বল। তেমনি হোরা বলটা হচ্ছে একটা পূর্ণ বল। তাহলে এগুলোর পরেও আর একটা বল আছে যেটা হচ্ছে গিয়ে সময়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে অয়ন বল। স্যার, অয়ন বলটা কি? এটা হচ্ছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। হ্যাঁ, বলুন। বলছি তাহলে তো ঘোরার টাইম লেন্থ তো কম বেশি হবে। কম বেশি তো হবেই, লগ্নের উপরে ডিপেন্ড করবে। মোটামুটি 1 ঘন্টা ধরে চলতে হবে। শীতের দিন তো অনেকটা দিন ছোট হয়ে যায়। হুম। ঘোরার পরিমাণ আপস এন্ড ডাউন আছে, দিন ছোট রাত বড়, এখানে ঘোরার পরিমাণে বড় ছোট আছে। এবং এই ক্ষেত্রে আমাদের ঘোরার যে ক্যালকুলেশন, সেটা কিন্তু বড় ছোট ধরা হয়নি, ইকুয়াল ধরা হয়েছে। 30 ডিগ্রিকে দুভাগ করে 15 ডিগ্রি, 15 ডিগ্রি ঘোরার ক্যালকুলেশনে ধরা হয়েছে। তো আমাদের জ্যোতিষে এর কারণে কিছু ভুল আছে। ভুলটা খুব সিম্পল। এই ধরনের বিভিন্ন ক্যালকুলেশনের সিম্পলিসিটি নিয়ে আসবার জন্য বেশ কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। যেমন হচ্ছে গিয়ে রাশিগুলো, রাশিগুলোকে আমরা সবসময় 30 ডিগ্রি করে ধরেছি। তো রাশিগুলো তো এক্স্যাক্টলি 30 ডিগ্রি নয়। কিছু রাশি বড় আছে, কিছু রাশি ছোট আছে। প্রত্যেকটা নক্ষত্রকে আমরা 13 ডিগ্রি করে মিনিট করে ধরেছি। তা কোনো কোনো নক্ষত্র, যেমন শতভিসাতে 100টা নক্ষত্র আছে, আবার কোনো নক্ষত্রে মাত্র দুটো নক্ষত্র আছে, যেমন অশ্বিনীতে দুটো তারা আছে। তো যাই হোক, অয়ন বলটা হচ্ছে গিয়ে গ্রহরা তার কক্ষ থেকে কিছুটা পরিবর্তিত জায়গায় থাকবে। অর্থাৎ যেখানে স্ট্রেট থাকার কথা, সেই জায়গাটা থেকে কিছুটা টার্ন নেবে। তাহলে উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে যেতে গেলে এইভাবে ঘুরতে হবে। তাহলে এটা হচ্ছে ডিফ্লেকশন। এখান থেকে এটা হচ্ছে জিরো ডিফ্লেকশন, সোজা হয়ে রয়েছে। তারপরে অক্ষটা উত্তরায়ণের দিকে ঘুরবে, আবার সেটা আস্তে আস্তে উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের দিকে ঘুরবে। তাহলে মাঝখানে একটা জায়গা আসবে যেখানে হচ্ছে জিরো ডিফ্লেকশন থাকবে। তারপরে একটা জায়গা আসবে সেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আবার ডিফ্লেকশন কমতে কমতে জিরো, তারপরে আবার উল্টো দিকে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের দিকে যাবে। তাহলে শুক্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, এরা হচ্ছে উত্তরায়ণে বলপ্রাপ্ত হয়। বাকিরা দক্ষিণায়নে বলপ্রাপ্ত হয়। এরপর হচ্ছে চেষ্টা বল। চেষ্টা বলটা আমরা বুঝিয়েছি। রবি, চন্দ্র, এদের ক্ষেত্রে বিশেষ একটা চেষ্টা বল হিসেব করা হবে না। তাহলেও কেউ কেউ বলছে যে রবির ক্ষেত্রে চেষ্টা বল রয়েছে উত্তরায়ণে, বাকি গ্রহরা যখন বক্রী হবে তখন তারা চেষ্টা বল পাবে। গ্রহরা যখন বক্রী হয়, তারা হচ্ছে গিয়ে এগিয়ে যাওয়া পথ থেকে পিছিয়ে এসে আবার সেই জায়গাটাতে যেতে চায়। তখন গ্রহরা ফিল করে যে আমরা পিছিয়ে পড়েছি, তখন গ্রহরা স্পিড বাড়ায়। তখন গ্রহরা দ্রুত, তাড়াতাড়ি দৌড়বার চেষ্টা করে। তাহলে এই যে দৌড়বার চেষ্টা, গতি নিয়ে আসা, তার নাম হচ্ছে মোশনাল স্ট্রেংথ বা চেষ্টা বল। কেউ কেউ এটাকে উম বলে থাকেন হচ্ছে গিয়ে ট্রাইং ফোর্স। চেষ্টা, ট্রাইং, ট্রাইং ফোর্স। এরপর হচ্ছে নৈসর্গিক বল। নৈসর্গিক বলটা হচ্ছে ডাইরেক্ট বল দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো কোনো গ্রহকে একটা বল দিয়ে দেওয়া হচ্ছে, যে তোমাকে এই বল দেওয়া হলো। যেমন সূর্য, তাকে নৈসর্গিক বল দেওয়া হয়েছে পুরোটাই। সূর্য সবসময় নৈসর্গিক বল প্রাপ্ত হয়। ফলে সূর্য কখনোই খুব দুর্বল সেটাকে ধরা হচ্ছে না।
সেইখানে শনির বলের পরিমাণ সেটা হচ্ছে প্রায় 12 ভাগের 1 ভাগ মতো। নর্মাল যত পাওয়ার, নর্মাল একটা গ্রহের যা পাওয়ার বা পূর্ণ বল, তার থেকে হচ্ছে গিয়ে 12 ভাগের 1 ভাগ হচ্ছে শনির বল। তো নৈসর্গিক বলে এরকম ভাবে আমাদের সারণী রয়েছে, সেটা দেখে লিখতে হবে। এরপর হচ্ছে দৃক বল। দৃক বলটা কিন্তু আমাদের মূলত দৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে। দৃক বলকে বলা হতে পারে অ্যাসপেক্ট স্ট্রেংথ। দৃক বল বা দৃষ্টি বল, এটা হচ্ছে তার পুরোপুরি ডিগ্রির উপরে ডিপেন্ড করবে। সে কত ডিগ্রিতে দৃষ্টি দিচ্ছে বা সে কোন ভাবটা কোন গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে দৃক বলের একটা ক্যালকুলেশন আমাদের করে নিতে হয়। বেসিক্যালি এই যে সরবলের যে ক্যালকুলেশন, এটা যে আমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ ইম্পর্টেন্ট এরকম কিন্তু নয়। ক্যালকুলেশন থেকে আমরা বলবত্তা ক্যালকুলেট করব। এছাড়াও গ্রহদের আরেকটা বল রয়েছে যার নাম হচ্ছে বিংশ পাক বল। অর্থাৎ কোনো একটা গ্রহ তার কোনো একটা বর্গ কুণ্ডলিতে কত বল পাচ্ছে, সেইখান থেকে আমরা পাবো বিংশ পাক বল। এগুলো ছাড়াও আরো কিছু বলের গল্প রয়েছে, সেগুলোতে আমরা একটুখানি শেয়ারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে সরবল। তো সরবলের সঙ্গে সঙ্গে বিংশ পাক বল রয়েছে, ইষ্ট ফল রয়েছে, হর্ষ বল রয়েছে। হর্ষ বল, হর্ষ বল হচ্ছে হ্যাপি। তো হর্ষ বলটা হচ্ছে হ্যাপিনেস স্ট্রেংথ। পঞ্চবর্গীয় বল রয়েছে, দ্বাদশ বর্গীয় বল রয়েছে, অষ্টক বর্গ বল রয়েছে। অষ্টক বর্গ বলটা কিন্তু পুরোপুরি D1 থেকে আসে। আর একটা রয়েছে বৈশেষিকাংশ বল। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তী সময় আস্তে আস্তে জানবো। আর আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তাহলে এই যে সরবল, এই সরবলটা আমাদের কোন কাজে লাগবে? এবার আমি একটু আবার এক্সাম্পল চার্টে চলে আসি। তাহলে এই যে আমাদের সরবল কুণ্ডলী, এখানে আমরা কি দেখছি? রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এরা একটু বেশি বল পেয়ে আছে, মঙ্গল এবং শনি কম বল পেয়ে আছে। তাহলে জাতক আমাদের কাছে এলো, কবে ভালো হবে? জাতকের প্রশ্ন একটাই, মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কবে ভালো হবে, কবে কিছু হবে। কিছুই তো হচ্ছে না, কবে কিছু হবে? এটা হচ্ছে বহু 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 জাতকের প্রশ্ন। তাহলে কবে হবে? আপাতত হচ্ছে না, সময় লাগবে। তাহলে আমরা দেখলাম এখন কেতুর দশা, শুক্রের অন্তর্দশা আসছে। তাহলে আমি শুক্রটাকে কোথায় রয়েছে দেখবো। শুক্র লগ্নে রয়েছে, তাহলে একটু ভালো হতে পারে। কারণ কেতু রয়েছে 9 নম্বর ঘরে। লক্ষ্য করুন, কেতুকে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ঘরে। তাহলে কেতু যখন 9 নম্বর ঘরে রয়েছে, শুক্র লগ্নে রয়েছে, সময়টা কিন্তু একটু ভালো। এইবার শুক্র, তার তো একটা স্ট্রেংথ রয়েছে। তাহলে এইবার শুক্র আর কেতু, কেতুর তো এখানে অষ্টম সরবল কুণ্ডলীদের জায়গা নেই। তাহলে অন্তর্দশাপতি শুক্র, সে কতটা বল পেয়েছে? শুক্র মোটামুটি পাওয়ারফুল আছে।
তাহলে এখানে দেখ 10, sorry, দেখুন 10-এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা বলটা ক্যালকুলেট করব। তাহলে এই 10-এর মধ্যে আমরা যে বলটা ক্যালকুলেট করব, তার মধ্যে শুক্র কত পেয়েছে? শুক্র পেয়েছে 7। তাহলে শুক্রকে আমরা এখানে পাওয়ারফুল হিসেবে ট্রিট করব। তাহলে শুক্র যেহেতু এখানে পাওয়ারফুল বলবান কন্ডিশনে আছে, তাহলে শুক্র এখানে ভালো ফল দিতে পারবে। শুক্রের থেকে আমরা গুড রেজাল্ট আশা করতে পারি বা বেটার রেজাল্ট আশা করতে পারি। এবং ভালো কেন আশা করতে পারি, পাওয়ারফুল রেজাল্ট আশা করতে পারি, কারণ শুক্র অবস্থান করে রয়েছে, সরি, শুক্র সরবল কুণ্ডলিতে 7.1 বল পেয়েছে। আর ভালো কেন আশা করতে পারি, কারণ শুক্র দশমপতি, সে লগ্নে রয়েছে। তাই এতদিন যার কিছু হচ্ছিল না, তার এবার কিছু হওয়ার একটা চান্সেস দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। ঠিক একইভাবে কেতুর দশা, মঙ্গলের অন্তর্দশা যখন আসবে, তখন কিন্তু মঙ্গলটা দুর্বল। মঙ্গল কোথায় আছে? একাদশে আছে মঙ্গল। তাহলে একাদশে মঙ্গলের থেকে নবমপতি একাদশে আমরা কিন্তু ভালোই ফল পাবো। এবার যেহেতু মঙ্গলটা দুর্বল, ভালো ফলের পরিমাণটা কমবে। তাহলে যেখানে আমি ভাবছিলাম যে আমার 2 লাখ টাকা ইনকাম হবে, মঙ্গল তার অন্তর্দশা আসছে, মঙ্গলটা ভালো জায়গায় আছে, মঙ্গল নবমপতি চতুর্থপতি, সেখানে কিন্তু 2 লাখ টাকার জায়গায় অনেক কম ইনকাম হবে, কারণ মঙ্গল সরবল কুণ্ডলিতে বলবত্তা পায়নি। এবার কি বিষয়টা পরিষ্কার হলো? হ্যালো? মোটামুটি বোঝা গেল সরবল? সরবল মোটামুটি বোঝা হয়ে গেছে। এবার আমরা চলে আসবো নবতারা চক্র। নবতারা চক্র মানে হচ্ছে 9টা তারা। আগেকার দিনে প্রাচীন অ্যাস্ট্রোলজিতে নবতারা চক্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, 9টা তারার ওপরেই 9টা ডিভিশন করা হতো। তারপরে যে 12 ভাগ বা 12টা রাশি এসছে, তার আগে কিন্তু এই 9টা ভাগ ছিল। এছাড়াও আরো তারা ওরিয়েন্টেড কিছু ডিভিশন আমরা পড়বো, যেমন স্বর্ণালী চক্র, যেমন ত্রিপাপ চক্র, এগুলো পড়বো। কোন বছরটা কেমন যাবে সেগুলো এই চক্রগুলো থেকে আমরা বুঝতে পারবো। তো আজকে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে নবতারা চক্র। এবার নবতারা চক্র করবার আগে আমরা আরেকবার এই চার্টটাকে দেখাই। তাহলে কেতুর দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, এটা আপনারা সবাই দেখতে পেলেন। এবার কেতুর দশা, শুক্রের অন্তর্দশা। তো এই শুক্রের অন্তর্দশায় আপনার মনে হলো চন্দ্র কেমন ফল দেবে? শুক্রের অন্তর্দশায় চন্দ্র কেমন ফল দেবে, কিংবা শুক্রের অন্তর্দশায় শনি কেমন ফল দেবে? এই ক্যালকুলেশন আমরা নবতারা চক্র থেকে জানতে পারবো। তাহলে যখন শুক্রের অন্তর্দশা চলছে, তখন অন্য গ্রহের ফল যখন আমরা বার করব, এইটা বার করা কিন্তু রীতিমতো টাফ। এবং জানাশোনা বহু অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করলে দেখবেন যে এই কনসেপ্টটা বহু লোকের কাছেই নেই। তারা কিন্তু বিষয়টা, অনেকেই ব্যাপারটা জানেন না, অথবা ইগনোর করে গেছেন, খেয়াল করেননি। তাহলে নবতারা চক্র বিষয়টা কি, এটা একটু আমরা বুঝবার চেষ্টা করি। নবতারা মানে 9টা তারা। আমাদের যে তারা রয়েছে তার সংখ্যা হচ্ছে 27টা। এই 27টা তারাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে।
কটা ভাগে? 9টা ভাগে। এই 9টা ভাগের নাম হচ্ছে নবতারা। তাহলে এটা হচ্ছে আমাদের 9টা ঘর। প্রথম ঘরটার নাম হচ্ছে জন্ম। লিখে দিই। জন্ম মানে হচ্ছে যে তারা একজন জাতকের জন্ম হয়েছে, তারা মানে নক্ষত্র। তারপরের যে নক্ষত্র সেটা হচ্ছে সম্পদ। তাহলে জন্ম, তারপরে হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে বিপদ। জন্ম, সম্পদ, বিপদের পরে হচ্ছে ক্ষেম, ক্ষয় একার ম। স্যার শেয়ার হয় নাই। শেয়ার হয়নি? এবার দেখুন শেয়ার হয়েছে। হয়েছে স্যার। ক্ষেমের পরে হচ্ছে প্রত্যুরী। প্রত্যুরী মানে হচ্ছে গিয়ে, কেউ এটাকে বলেন প্রত্যারী, কেউ বলেন প্রত্যুরী। আমিও ঠিক জানি না এক্স্যাক্টলি এটা কি ইন্ডিকেট করে। তারপর হচ্ছে সাধক, তারপর হচ্ছে বধ, তারপরে হচ্ছে মিত্র, তারপরে হচ্ছে পরম মিত্র বা অতি মিত্র, মানে অনেক মিত্র। তাহলে এই হচ্ছে আমাদের নবতারা চক্রের চার্ট, মানে এটা হচ্ছে 9টা তারাতে আমরা ভাগ করেছি নবতারাকে। ব্যাস, হয়ে গেল। এবার এর মধ্যে কতগুলো আমি ছোট ছোট বক্স দিব। এই বক্স গুলো দেখলে আমরা বুঝতে পারবো এরা ভালো না এরা খারাপ। তাহলে এর মধ্যে আমার কতগুলো খারাপ ঘর আছে। এই খারাপ ঘরগুলোর মধ্যে প্রথমে রয়েছে বিপদ। এই খারাপ ঘরের মধ্যে প্রথম হচ্ছে বিপদ, তারপরে হচ্ছে বদ, তারপরে রয়েছে প্রত্যয়। তাহলে এই তিনটে ঘর হচ্ছে পীড়াদায়ক, ভয়ঙ্কর খারাপ ঘর। তিনটে ঘর হচ্ছে নিউট্রাল, অর্থাৎ যাদের মধ্যে ভালো খারাপের গল্প নেই। তাহলে জন্ম, সেম আর সাধক, এই তিনটে ঘর হচ্ছে গিয়ে একদম নিউট্রাল। এরা ভালোও না, এরা খারাপও না। এরপরে আমাদের রয়েছে আরো তিনটে ঘর, সাধক, মিত্র, অতি মিত্র।
তো এই যে সাধক, সরি, সম্পদ মিত্র এবং অতিমিত্র, সম্পদ মিত্র এবং অতিমিত্র, এর মানেই হচ্ছে এখানে টাকা পয়সার কিছু একটা ব্যাপার আছে, এখানে টাকা পয়সার একটা ব্যাপার আছে, এখানে ক্যাশ, উন্নতি, সাকসেস, অ্যাচিভমেন্ট, এগুলো রয়েছে। এরপরে যেটা আরো কাজ করতে হবে সেটা হচ্ছে এই অনুযায়ী, এই চার্ট অনুযায়ী আমাদের ঘরগুলোকে ডিভাইড করবে। তাহলে এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে তৃতীয় সারি। তাহলে ধরে নিচ্ছি এই আগের যে মানুষটার জন্মকুণ্ডলী আমরা দেখেছিলাম সেটা কি একবার দেখবো, এর চন্দ্র কোথায় রয়েছে। তাহলে আমরা দেখুন চন্দ্র মীন রাশিতে রয়েছে 22 ডিগ্রিতে, তারপরে এর নক্ষত্র হচ্ছে রেবতী। তাহলে রেবতী দিয়ে এর যাত্রা শুরু হবে, এর জন্ম নক্ষত্র হচ্ছে রেবতী। তাহলে রেবতীর পরের নক্ষত্র কি, কেউ বলতে পারবেন রেবতীর পরের নক্ষত্র কি? অশ্বিনী। অশ্বিনী। কারণ রেবতীর অতিক্রম করবার পরে কোনো গ্রহ সে হচ্ছে গিয়ে অশ্বিনীতেই যায়। তারপরে হচ্ছে বিপদ, বিপদ নক্ষত্রে হচ্ছে ভরণী, তারপরে কৃত্তিকা। তারপরে হচ্ছে 9 নম্বর নক্ষত্র, তারপরে 10। উম, 16, 17, যে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাই এখানে আমরা 3টে লেয়ার পেলাম, তার মধ্যে একটা প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, ওটা আমাদের দরকার নেই। আমাদের খালি দেখতে হবে 27, 9, 18 তিনটেকেই যোগ করলে 9 হচ্ছে। 27, 9, 18 তিনটেকেই যোগ করলে 9 হচ্ছে। সম্পদে 1, 10, 19 তিনটেকেই যোগ করলে 1 হবে। বিপদে 2, 11, 20 সব যোগ করলে 2 হবে। থেমে যদি আমরা আসি তাহলে 3, 12, 21, প্রত্যরিতে 4, 13, 22, সাধক 5, 14, 23 সব যোগ করলে 5ই হবে। এবার আমরা অধিপতি গুলোকে লিখে ফেলি। এই এই নক্ষত্রের অধিপতিদেরকে আমরা চিনি। তাহলে প্রথমে কে আছে? বুধ। তারপর আছে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু। গুরু মানে বৃহস্পতি। শনি। শনি হচ্ছে আমাদের অতিমিত্র নক্ষত্রদের অধিপতি। তাহলে এইবার এইটা আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমাদের যেটা কাজ সেটাকে আমরা করবো এবার।
কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ মোটামুটি আমরা এটা বুঝে গেলাম। তাহলে এই কুণ্ডলীটার ক্ষেত্রে আমাদের নক্ষত্রগুলোকে বসিয়ে দেখব কোনটা মিত্রতে আছে, কোনটা অতিমিত্র, কোনটা পরম মিত্র, কি অবস্থায় আছে। তাহলে নক্ষত্রগুলোকে বসিয়ে দিই। কেতু রয়েছে 2 নম্বর নক্ষত্রে, বুধ রয়েছে 7, বৃহস্পতি রয়েছে 6, মঙ্গল রইলো 7, রবি হচ্ছে 8, শুক্র 1, যা চাঁদেটা দেখতে পাচ্ছি এরকম 22 ডিগ্রি, তারপরে 27, শনি হচ্ছে 11:55 মানে 1-5-15, আর রাহু হচ্ছে 14, না 15। ব্যাস। তাহলে এইবার আমরা সেই গ্রহগুলোকে গোল গোল করে দাগ দেবো, সবুজ দাগ। তাহলে প্রথমেই রয়েছে আমাদের কেতু, 2 নম্বর নক্ষত্রে, 2 নম্বর হলো বিপদ। তাহলে কেতুকে ধরা হচ্ছে না, কেতু লাল গলে পড়বে। বুধ 7, 7 নম্বর নক্ষত্র হচ্ছে মিত্র, তাহলে বুধ হচ্ছে মিত্র। তাহলে কেতু আমাদের হচ্ছে রেড, কেতুর মধ্যে বিপদ রয়েছে। কেতু রয়েছে বিপদ নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে 6 নম্বর নক্ষত্রে, 6 নম্বর মানে হচ্ছে বদ নক্ষত্র। মঙ্গল রয়েছে 7 নম্বর মানে মিত্র, ঠিক আছে। রবি 8-এ, অতি মিত্র। 1-এ রয়েছে শুক্র, সম্পদ, গুড। 15 নম্বর হচ্ছে শনির নক্ষত্র, 15 নম্বর মানে হচ্ছে বদ। এরপরে রয়েছে রাহু, 15 নম্বর নক্ষত্রে, অবশ্যই এটা। এরপরে হচ্ছে চন্দ্র, চন্দ্র তো জন্ম নক্ষত্রে থাকবে। চন্দ্র হচ্ছে আবার জন্ম নক্ষত্র, বাকি গ্রহগুলো যারা রয়েছে তারা সমস্ত কোন কোন ধরনের নক্ষত্রে পড়েছে দাগিয়ে দিচ্ছি। এবার ভালো কারা রয়েছে, বুধ 7 নম্বর নক্ষত্রে, মিত্র। মঙ্গল মিত্র। শুক্র 1 নম্বর নক্ষত্রে, সম্পদ, টাকা পয়সা দেবে, মিত্র। তাহলে আর কি বাকি গেল? আর কেউ বাকি রইল কি? রবি, রবি। রবি হচ্ছে 8, অতি মিত্র। তাহলে 4টে গ্রহ শুভ, 4টে গ্রহ অশুভ, আর একটা মানে চন্দ্রটা নিজের অবস্থাতেই রয়েছে, নিজের হচ্ছে জন্ম নক্ষত্র, তার কোনো প্রভাবহীন, সে অবস্থাতেই চন্দ্র রয়েছে। তাহলে মোটামুটি বুঝতে পারা গেল। এখান থেকে এটা আসছে না যে কোন গ্রহ কোন সময় কেমন ফল দেবে, কিন্তু এর একটা কনসেপ্টে আমরা আসবার চেষ্টা করব। তাহলে নবতারা চক্র থেকে কোন গ্রহ কেমন ফল দেবে রাশি চক্রে, এটা একটা বুঝবার চেষ্টা আমরা করে ফেললাম।
তাহলে নবতারা চক্র সম্পর্কে বেসিক আইডিয়া আমরা পেলাম। এবার এই নবতারা চক্র আর সরবল, এই দুটো নিয়ে যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে একটুখানি বলুন। নবতারা চক্র আর সরবল নিয়ে যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে একটুখানি বলুন। স্যার আরেকবার একটু শুনতে হবে, একটু শুনে নিয়ে নেক্সট ক্লাসে বলি। আজকে একটু রাস্তায় ছিলাম। ঠিক আছে, আমি আজকেই ভিডিও আপলোড করে দেবো। হ্যাঁ স্যার। তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে বলবেন বা পার্সোনালি ফোন করে একটুখানি জানাবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। এগুলো খুব সাধারণ বিষয়, এগুলো নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার কিছু নেই। তবে নবতারা চক্রটার কিন্তু প্রচুর ইউজ আছে। নবতারা চক্র থেকে আমরা যেমন কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ সেটা বার করতে পারি, ঠিক তেমন ভাবেই নবতারা চক্র থেকে একটা গ্রহের জন্য আর একটা গ্রহের ইম্প্যাক্ট কেমন হতে পারে সেটাও বার করতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে, ধরুন কারোর মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে কোনো একজন জাতক বা জাতিকা, তার হচ্ছে গিয়ে বৃহস্পতির দশায় শুক্র কেমন ফল দেবে। তো তখন কি করতে হবে, বৃহস্পতি সাপেক্ষে শুক্র নবতারা চক্রে কোন জায়গাতে রয়েছে। যদি বিপদে থাকে তাহলে বৃহস্পতির দশায় কিন্তু শুক্রের থেকে গুড রেজাল্ট আমরা আশা করতে পারবো না। বৃহস্পতির দশায় তো হতেই পারে শুক্র একটা ফল দিতে পারে, কারণ ধরুন কোনো একজন জাতকের জন্মকুণ্ডলিতে শুক্র সপ্তমে রয়েছে, তো বিয়ে নিয়ে প্রশ্ন করেছে। তো বিয়ে নিয়ে শুক্র সপ্তমে রয়েছে, আপনি ভাবছেন এবার শুক্রের একটা ফল পাওয়া যাবে, কিন্তু দেখা গেল আপনার যে টাইমে শুক্রের ফল পাওয়ার কথা সেই সময়টাতে, এক্স্যাক্টলি সেই টাইমটাতে, সেখানে কিন্তু আহ শুক্রের কোনো দশা আসছে না, বাট বিয়ে নিয়ে প্রশ্ন করছে। তাহলে আপনাকে শুক্রকে নিয়ে ভাবতে হবে, কারণ সপ্তমে শুক্র রয়েছে। তাহলে আপনি কি রেজাল্ট বলবেন, আপনার কাছে তো অপশন নেই। তাহলে এই টাইমগুলোতে আমাদের নবতারা চক্র ইউজ করতে হবে, যে ওই সময় বৃহস্পতির দশাকালে শুক্র কেমন রেজাল্ট দেবে। যদি বৃহস্পতির নক্ষত্র সাপেক্ষে শুক্র পরম মিত্র নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করব। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ট্রানজিট, গোচর। গোচর মানে হচ্ছে মূল কুণ্ডলী, মানে মূল কুণ্ডলী তো রইলো জন্মকুণ্ডলী, তারপরে ট্রানজিট কুণ্ডলী মানে মুভিং কুণ্ডলী, চেঞ্জিং কুণ্ডলী। সেই কুণ্ডলীটাতে কিরকম পরিবর্তন হচ্ছে সেইটা আমাদেরকে বুঝতে হবে। সেইটা আমরা বুঝবার চেষ্টা করব। সেই ট্রানজিট রেজাল্ট তো আমরা পাবোই। যেমন আবার শনি, সেই শনির উপরে যখন শনির দৃষ্টি পড়বে, মানে মীন রাশিতে যখন শনি যাবে, তখন কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কারণ আমার কুণ্ডলীতে শনি কন্যায় আছে। তাহলে শনির ওপর শনির দৃষ্টি একটু অন্যরকম কথা। বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টি বা বৃহস্পতির উপর মঙ্গলের সঞ্চার, তাহলে এই বৃহস্পতির উপর যে ট্রানজিট মুভমেন্ট বা যে কোনো গ্রহের উপর যে ট্রানজিট মুভমেন্ট, সেইগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং তখনই কিন্তু আমরা রেজাল্ট ক্যালকুলেট করতে পারবো, তখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারবো। স্যার হ্যাঁ, বলছি উত্তরায়ণ কোথায় থেকে কতটুকু দেখা যাবে এটা? সূর্যের উত্তরায়ণ মকরের কত 15 ডিগ্রি? না না, এইটা বোধ হয় ওই 23 ডিগ্রি পর্যন্ত, 23.5 ডিগ্রি পর্যন্ত। মকরের 23.5 ডিগ্রি থেকে। ও, উত্তরায়ণ গতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা হচ্ছে মকরের থেকে আহ মিথুন পর্যন্ত, আবার এদিকে কর্কট থেকে ধনু পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে রবির যে জার্নি, রবির যে মুভমেন্ট, এটা মকর থেকে মিথুন পর্যন্ত। এই
পার্টটাকে বলা হচ্ছে উত্তরায়ণ। আর মোটামুটি 14ই জানুয়ারি থেকে এই উত্তরায়ণের স্টার্ট দেখতে পাওয়া যায়। আজ চেম্বারে ছিলাম স্যার, সেই জন্য ভালো মতো শোনা গেল না। আচ্ছা, কেমন হলো চেম্বার? ঠিকই চলছে। তাই? মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট চলে এসেছিল তো। আচ্ছা। হ্যাঁ। আপনার শরীর ঠিক আছে তো স্যার? এখন ঠিকঠাক। আচ্ছা। যাই হোক, আর বলুন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। স্যার আপনার গরমের ছুটি কবে পড়বে? গরমের ছুটি 22 তারিখ, গরমের ছুটি? সোমবার। আচ্ছা, তারপর যাবো কিন্তু স্যার নোটগুলো আনতে। একদম। হ্যাঁ, আপনি বলে দেবেন, আমি দরকার অফিস ছুটি নিয়ে চলে যাব, একদম, অত গিয়ে নিয়ে চাপ আসবো। দিতে হবে না, হ্যাঁ, প্রচুর ছুটি পাবেন এর মধ্যে, লম্বা সময়। কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ঠিক। ও এমনি ছুটি নিই না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। স্যার, হ্যাঁ। আলাদা একটা কোশ্চেন করব। হ্যাঁ, করুন না। বলছি যে কৈলাস পর্বত আর বারমুডা ট্রায়াঙ্গেল, এটাকে কি মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে কোনোভাবে কিছু ব্যাখ্যা করা যাবে? ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমার কাছে ওই সমস্ত জ্ঞান নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলি। একটা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাপ আছে, এই ম্যাপটা আমি একবার দেখেছিলাম। সেই অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাপ অফ ওয়ার্ল্ড বা অ্যাস্ট্রোম্যাগনেটিক ম্যাপ অফ ওয়ার্ল্ড, এরকম একটা ম্যাপ আমি একবার দেখেছিলাম। এবার সেই ম্যাপটাতে এই কিছু কিছু জায়গাকে স্পেশালি করা হয়েছে। যেমন বিষয়টা হচ্ছে ধরুন, আহ আফ্রিকান যারা, তাদের গায়ের রং হচ্ছে কালো, জেনারেলি কালো। আবার আমাদের সাউথ ইন্ডিয়ান যারা, তাদের গায়ের রং একটু চাপা প্রকৃতির। আবার যারা হচ্ছে ওই কাশ্মীর এলাকার লোকজন, তাদের গায়ের রং হচ্ছে ফর্সা। তো এই যে বিভিন্ন জায়গায় মানুষের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এই বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কেন এই জায়গার মানুষদের কোয়ালিটি এরকম, যেমন মেষ রাশির ক্যারেক্টারিস্টিক্স একটা, তেমনি ওই স্পেস, ওই প্লেস, ওটার তো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা স্টাডি করবার জন্য একটা অ্যাস্ট্রোম্যাগনেটিক ম্যাপ বা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাপ, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো একজন নরওয়ের অ্যাস্ট্রোলজার এইটাকে তৈরি করেছেন। এই ম্যাপটা মান্ডের অ্যাস্ট্রোলজিতে পাওয়া যায়। এবার কার কাছে আছে, আমার কাছে নেই, বাট কার কাছে আছে এইটাকে আইডেন্টিফাই করতে হবে। তো যদি আপনারা খুঁজে বার করতে পারেন, তাহলে পরে সেখান থেকে কিছুটা উপলব্ধি করা যাবে যে কেন ওই বারমুডা ট্রায়াঙ্গল বা আপনার কি যেন বললেন কৈলাস পর্বত, কৈলাস পর্বত। এই জায়গাগুলোতে আলাদা একটা ওয়েভলেন্থ, আলাদা ফ্রিকোয়েন্সি দেখতে পাওয়া যায়, বা ওইখানে আদৌ ভগবান শিব অবস্থান করে আছেন কিনা। তবে আমার যেটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, যেটা পার্সোনালি আমি আর কি বিলিভ করি, যেটা যে এখন তো একটা ওই মাল্টি ডাইমেনশন একটা ব্যাপার চলে এসছে, যে আমরা যে ডাইমেনশনে থাকি, এই ডাইমেনশন ছাড়া আরো ডাইমেনশন থাকতে পারে, যে বিভিন্ন রকম ইউনিভার্স থাকতে পারে। তো সেই রকম একটা মাল্টি ডাইমেনশন সিস্টেম, কারণ হচ্ছে ধরুন এই বেদ বা জ্যোতিষ, এগুলোর যে এজ বলা হয়, এই এজে
এগুলো তো বৈদিক যুগের। এবার ওই যুগের যে গল্পগাথা, সেগুলোতে যে ম্যাজিক্যাল পাওয়ারের কথা রয়েছে, সেই ম্যাজিক্যাল পাওয়ারের কথাবার্তাগুলো কিন্তু ওই বছরগুলোর সঙ্গে ম্যাচ করে না। যেমন ধরুন, রাবণের রথ আকাশে উড়ে বেড়াতে পারতো। এবার এই রামায়ণ, এটা মোটামুটি আহ 3500 4000 5000 বছর আগে লেখা। তাহলে 5000 বছর আগে রাবণের রথ আকাশে উড়ে বেড়াতো, কিন্তু তখনকার দিনের সেই আর্য সভ্যতার টেকনোলজি, সেটার ইতিহাস তো তাই বলে না। আবার পুরাণকেও আপনি পুরোপুরি অস্বীকার করতে পারবেন না। এখানে যে গল্পগুলো রয়েছে, যে শকুনি বা বিভিন্ন রকম যে গল্প রয়েছে, দ্রোণাচার্যের জন্ম, কার্তিকের জন্ম, বা এই ধরনের যে মিথ গুলো রয়েছে, পুরাণ কাহিনীতে যে ইভেন্ট গুলো রয়েছে, তাই এত গল্পগাথা লিখে দেবে লোকজন, এত মানে ফিকটিশিয়াস এরকম ফিকশন লিখে দেবে, সেটা কেমন কেমন লাগে বুঝতে। তো কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে আলাদা একটা জগৎ, আলাদা একটা জায়গা, সেই পার্টটা হচ্ছে গিয়ে, সেই ক্ষেত্রটা, সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরের সঙ্গে আর কি, বা কিছু সুপ্রিম পাওয়ার, সেখানে এনার্জি লেভেল হাই, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এবার যারা এটা বিশ্বাস করে, আমিও সেই দলে পড়ি। এবার আমার বিশ্বাস যে সঠিক, আমি সেটা কখনোই বলবো না, আমি কখনোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো না যে আমার বিশ্বাস সঠিক। বাট কিছু লোক এটা বিশ্বাস করেন যে একটা আলাদা ক্ষেত্র রয়েছে, সেটা হয়তো পৃথিবীতেই রয়েছে, কিন্তু আমরা চাইলেই সেই ক্ষেত্রতে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো না। আগেকার দিনে যে অভিশাপ গুলো দিত, আগেকার দিনে যে ধরুন সূর্য, সূর্যের একটা মানব রূপ কল্পনা করা হয়েছে পুরাণে। তাহলে এই যে মানব রূপ সূর্যের, সূর্য তার ওয়াইফের সঙ্গে ঘোড়া রূপে দেখা করতে এলো। এই যে বিভিন্ন রকম যে মিথ গুলো, এগুলো যে একদম মানে অর্বাচীন, এগুলোর মধ্যে যে কোনো রিয়ালিটি নেই, আমার মনে হয় না। আমার মনে হয় কিছু রিয়ালিটি আছে। তো তাহলে রিয়ালিটি থাকলে কোথায় আছে? তার তার মানে হচ্ছে কি, এমন কোথাও আছে যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে। আমরা পূর্বজন্ম নিয়ে চিন্তা ভাবনা করি, যে পূর্বজন্ম পরজন্ম, কিন্তু মহাভারতের যুগে পূর্বজন্ম পরজন্ম তো অহরহ দেখিয়ে দেখানো হয়েছে। তো যেমন হচ্ছে গিয়ে ওই অষ্ট বসু, তাদের মধ্যে তারা হচ্ছে গিয়ে গঙ্গার সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন, এবং তাদের মধ্যে একজন, তাকে হচ্ছে বেশি শাস্তি ভোগ করতে হবে বলে পৃথিবীতে থাকতে হয়েছে। তো যাই হোক, এই যে বিভিন্ন রকম কাহিনী, এই কাহিনীগুলো যে একদম মিথ্যে, একদম মন গড়া, আমার পার্সোনালি মনে হয় না। তো যাই হোক, এগুলো কি করে বলি আপনাদেরকে, বারমুডা ট্রায়াঙ্গল বা আপনার কৈলাস পর্বত দেখতে যাওয়ার আমার বিরাট ইচ্ছে। আদৌ হবে কিনা আমি জানি না, হয়তো হবে, স্যার উপরওয়ালা। এটা তো টিবেটিয়ানরাও বিলিভ করেন। হ্যাঁ, স্যার আরেকটি কথা বলবো। সাংগ্রিলা যেটা বলেন, জ্ঞান ভঞ্জন। একদম একদম। বিভিন্ন স্যার জায়গায় বিভিন্ন ভাবে বিলিভ করেন, বিভিন্ন এলাকাতে বিভিন্ন ভাবে। যেমন গ্রিসের যে কাহিনীগুলো, সেগুলোর সঙ্গে আমাদের কাহিনীর কিছু মিল আছে। স্যার হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আহ, যেটা বরাহমিহিরের কুর্মচক্র আছে, হ্যাঁ, যে অখণ্ড ভারতবর্ষের উপরে যে কুর্মচক্র আছে, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। কুর্মচক্রের শতভিসা নক্ষত্র কিন্তু ঠিক কৈলাস পর্বতের ওই জায়গাতে স্থান দেওয়া হয়েছে। যে শতভিসা নক্ষত্রের সাথে কি কোনো রকম ভাবে মিল পাওয়া যায়? আমি সত্যি বলতে পারবো না, সত্যি সত্যি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। ঘটনাটা হচ্ছে, এই যে কুর্মচক্র, এটা বেসিক্যালি ভারতবর্ষকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো পৃথিবীর তো বাকি জায়গাগুলো রয়েছে। এবং ওই আচ্ছা ওই ম্যাপটা যদি আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে কালেক্ট করবার, যদি পাই, তাহলে ম্যাপটা হচ্ছে কি দুর্দান্ত ম্যাপ, মানে খুব ভালো। এবং সেটা থেকে আপনি এই যে ভূমিকম্প হচ্ছে কোথায় কোথায় হতে পারে, বা জলোচ্ছ্বাস কোথায় কোথায় বাড়তে পারে, বা হচ্ছে গিয়ে এই ধরুন মঙ্গল রাহু কম্বিনেশন হচ্ছে মীন রাশিতে, তাহলে তো এটা তো কিছু এফেক্ট হবে। কোথাও তো হ্যাঁ হচ্ছে গিয়ে আহ মঙ্গল রাহু যখন কম্বাইন করবে 20 মে, এই সময় তো কোথাও বিস্ফোরণ হতে পারে, কোথাও ভূমিকম্প হতে পারে, কোথাও জলোচ্ছ্বাস হতে পারে। মিন যেহেতু, মিন রাশির জলকে ইন্ডিকেট করে, তাই কোথাও ওয়াটার বডিজ এর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো এইগুলো কোথায় হবে, তো সেইগুলো আইডেন্টিফাই করবার জন্য ওই ম্যাপটা ছিল। তো এবার
আমরা তো অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলি, তো সেই রকম আর কি এইটা হারিয়ে ফেলেছি। যদি অ্যারেঞ্জ করতে পারি তা আমি খুঁজবো, যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে এটা একটা খুব স্ট্রং টুল। তাহলে আজকের ডিসকাশন এই পর্যন্তই থাক। স্যার আর একটা রিকোয়েস্ট স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এই নিশ্চয়ই। আপনি না স্যার ক্লাস বলছি যে ছোট্ট করে বলছি যে আপনি ক্লাসের পর না আপনার অনেক পুরাণ সম্বন্ধে অনেক জ্ঞান আছে, আমাদের মাথায় একটু করে বলবেন রোজ। অল্প না আমি না, বুঝতে জ্ঞান পারি নেই, আপনার জ্ঞান অনেক নেই। পড়াশোনার ব্যাপারে জানতে চাই স্যার। আমার এই বিষয়ে ক্লাসের শেষে জ্ঞান যেমন নেই। 10 মিনিট বলবেন, অনেক জ্ঞান আছে স্যার। ও, স্যার এগুলো টিচারের ভালো কাজ দেয় স্যার। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। সবাই খুব ভালো। ওকে, বাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। লেট হয়ে গেছে স্যার ঢুকতে।